This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. ভোট ঘিরে রণক্ষেত্র গড়বেতা। বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, প্রার্থীর গাড়ি ভাঙচুর, প্রাণ বাঁচাতে দৌড় প্রণত টুডুর। ইটের ঘায়ে মাথা ফাটল জওয়ানের, পাল্টা বিজেপি প্রার্থীর কাঁধেই অশান্তির দায় চাপাচ্ছে জোড়াফুল শিবির। ভোট পরিদর্শনে বেরিয়ে হামলার মুখে পড়লেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। শনিবার গড়বেতার মোগলাপাতায় তাকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে ইট বৃষ্টিও করেন। পরিস্থিতি সামলাতে গিয়ে প্রার্থীর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের মাথা ফেটে যায়। প্রাণ বাঁচাতে কার্যত দৌড়ে পালান প্রণত টুডু। ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ পেয়ে এদিন মোগলাপাতার 200 নম্বর বুথে যান বিজেপি প্রার্থী। সেখানেই তাকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ। মানুষ শর্তভাবে ভোট দিচ্ছে, শান্ত খরকুশমুখে বিজেপি প্রার্থী এসে অশান্তি করতে মানুষ শর্তপূর্তভাবে ভোট দিচ্ছে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ করেন প্রণত টুডু। কিন্তু এখানে তো আমার কোনো কিছু করতে আসেনি, জাস্ট ভিজিট করতে এসেছি জায়গাটাকে। এবং আমাদের যে মানে যারা ভোটার যারা রয়েছে ওদেরকে প্রভাবিত করা হচ্ছে এবং ওরা যাতে ভোট না দিতে পারে তার এরা ব্যবস্থা করছে। কিছুক্ষণের মধ্যে মারমুখী হয়ে ওঠেন গ্রামবাসী। বিজেপি প্রার্থীর উপর লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় উত্তেজিত জনতা। প্রার্থীকে লক্ষ্য করে মুড়ি মুড়কির মতো বৃষ্টি করা হয়, ভাঙচুর করা হয় তার গাড়ি, আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও। আহত অবস্থায় প্রণত টুডু ও তার রক্ষীকে গড়বেতা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহত জওয়ানের মাথায় 2টি সেলাই পড়ে। স্বাস্থ্য কেন্দ্রের স্ট্রেচারে শুয়ে তৃণমূলকে নিশানা করেন বিজেপি প্রার্থী প্রণত টুডু। যে টিএমসি রয়েছে যে একটা চাল, ঠিক আছে, যে আমার গত রাত থেকে ওটা প্ল্যানিং করেছিল যে এখানে হচ্ছে ডাক্তারবাবুকে আনানোর ব্যবস্থা করতে হবে, তারপর ডাক্তারবাবু হচ্ছে যে অ্যাটাক করার একটা চিন্তাভাবনা করতে হবে আর কি, এবং সেটাই করেছে ওরা। মোগলাপাতায় অশান্তি পাকানোর জন্য পাল্টা বিজেপি প্রার্থীকেই কাঠগড়ায় তোলে শাসক দল। তার নিরাপত্তা রক্ষীরা তাদেরকে সঙ্গে নিয়ে তিনি একটি গ্রামে গেলেন এবং যারা ভোটার দাঁড়িয়েছিল ভোট দেবার জন্য সেখানে একজন মহিলাকে আক্রমণ করা হলো, তাকে নির্যাতিতা করা হলো, তাকে অসম্মান করা হলো, তাকে মারা হলো। তিনি জ্ঞান হারালেন, কিছু করতে পারছে না ওরা। তাহলে কি করতে হবে? তাহলে মহিলাদের নির্যাতনের শিকার করতে হবে। গড়বেতায় অশান্তির ঘটনায় জেলা প্রশাসনের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। ক্যামেরায় তুহিনের সঙ্গে নারায়ণের রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে ইতিমধ্যে এসে যোগ দিয়েছেন মৃত্যুঞ্জয় পাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমি মৃত্যুঞ্জয়ের কাছে শুরুতে আসবো। মৃত্যুঞ্জয়, আমরা দেখলাম 6ষ্ঠ দফায় অশান্তি ফিরল এবং বিভিন্ন জায়গায় নির্দিষ্টভাবে বিজেপি প্রার্থীদের, একমাত্র আমরা দেখলাম সৌমিত্র খাঁ ছাড়া বাকি সবকটা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের ঘিরে ধরে গো ব্যাক স্লোগান, কোথাও কোথাও তাদের তাড়া করা। প্রণত টুডু, তাকে রীতিমতো গ্রামবাসীরা লাঠি উঁচিয়ে তাড়া করছে, ইট উড়ে আসছে। তার নিরাপত্তা রক্ষী তিনি জখম হয়েছেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সংবাদ মাধ্যমের গাড়ি আক্রান্ত, প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে। না মানে দুটো জিনিস আছে। এক হলো, প্রথম কথা হলো যদি রক্ষকই ভক্ষক হয় তাহলে খুব মুশকিল। যারা কেন্দ্রীয় বাহিনী আছে তারা যদি আজকে গিয়ে শ্লীলতাহানি করেন, কোনো কারো বাড়িতে জল খাওয়ার নাম করে কারো হাত ধরে টেনে নেবেন, তাহলে নিশ্চিতভাবে, যদিও ইলেকশন কমিশন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন, কমপ্লেন পাওয়ার পরে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মানুষের একটা বিক্ষোভ, ক্ষোভ কিন্তু তৈরি হবে। এক
দ্বিতীয় কথা হলো, যখন প্রার্থীরা যাচ্ছেন, ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা, সেখানে সাধারণ মানুষ, গ্রামবাসীরা বলছেন, আপনাদের ক্যামেরা সকালেও আমি ছিলাম আপনাদের চ্যানেলে, সেখানে পরিষ্কার বলছেন যে 100 দিনের টাকা কোথায়, আবাস যোজনার টাকা দিচ্ছেন না। তো মানুষের একটা বিক্ষোভ তৈরি হচ্ছে। শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করছেন যে এটা পুরো চক্রান্ত, এটা আইপ্যাক। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে আমাদের যেইভাবে বাড়ি বাড়িতে গিয়ে প্রচার করছেন মাইক লাগিয়ে, মানে টোটোতে করে, যে তৃণমূল কংগ্রেস করলে আপনি ভোট দিতে বেরোবেন না, গত দুদিন ধরে যেই ধরনের প্রচার করেছে, যেইভাবে ভয় দেখা হয়েছে যে বাড়ি পুড়িয়ে দেবো, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2, প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের ধরে ধরে যারা নেতৃত্ব দেয় তাদের অধিকাংশের নামে কেস করা হয়েছে, তাদের তুলে নেওয়া হয়েছে, পুলিশ অ্যারেস্ট করানো হয়েছে। এই যে অসভ্যতা, আমি হারার ভয় করা হচ্ছে, এই শুভেন্দু অধিকারী কি বলছে তা নিয়ে ভেবে লাভ নেই। মানুষ একটা, আমরা বারবার বলছি, এই যে প্রণব টুডুর বিরুদ্ধে যেটা ঘটনাটা ঘটেছে, তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি বলছি আমরা এই ব্যাপারটাকে সমর্থন করি না। পুলিশ ব্যবস্থা নিক, ইসি কমপ্লেন করেছে, কমপ্লেন লজ হয়েছে, পুলিশ ব্যবস্থা নিক, যারা করেছে, কিন্তু মানুষের একটা ক্ষোভ তৈরি হচ্ছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। আইন হাতে নেওয়া উচিত না, কিন্তু হচ্ছে, কি করা যাবে? দেখুন, নন্দীগ্রামে আমাদের কর্মী খুন হচ্ছে আর আমরা লোককে হুমকি দিচ্ছি, তাহলে এক কোচি অডিও শোনাতে পারতেন আপনাদের। তৃণমূল কংগ্রেস কিন্তু বেশ কিছু ভিডিও গত কয়েকদিন ধরেই তারা বাবা সে ভিডিও সকালবেলা আপনার স্টার প্লেয়ার হচ্ছে দেবাংশু আপলোড করে দিয়েছিল মর্নিং এ। আপলোড করার 1 ঘন্টার মধ্যে ইলেকশন কমিশন বললো যে ওগুলো বিজেপির লোক না, ওখানে ইভিএম এ খারাপ হয়েছিল, সেই ছবি হয়েছে। আমার প্রশ্ন যে সেই সব ছবি পুলিশ তাদেরকে দিয়ে দিচ্ছে, কি অ্যাডমিনিস্ট্রেশন বানিয়েছে ভাবুন। পুলিশ, ডিএম, ওখানে এসডিও, এসডিপিও, সব সরকারি কর্মী মিলে একটা যোগ সাজস করে নেক্সাস তৈরি হয়েছে। সেই নেক্সাসের সাথে পেরেই উঠছে না ইলেকশন কমিশন। বহু জায়গায় পুরো অঙ্ক কষা অপারেশন চলেছে। আর আমাকে একটা কথা বলুন, আমি সকাল থেকে আপনি ভিডিও বার করুন, দেখবেন দফায় দফায় আটকাচ্ছে পুলিশ গিয়ে। সে ওসির অবস্থা দেখে আমার নিজের কান্না পাচ্ছে। সে পরিমরি করে প্রায় হিরণের পায়ে পড়ে যাচ্ছে, এ আপনি থামুন, এ আপনি থামুন। কেন? আমার প্রশ্ন হচ্ছে, একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হচ্ছে, একজন আদিবাসী অগ্নিমিত্রা পল তিনি আবার পুলিশকে ধমক দিচ্ছেন, বলছেন যে 26-এর আগে আমরা ক্ষমতায় আসব। সবাই ধমকাচ্ছে, বিরোধী দলনেতা বলেছেন তো চিরকাল কেউ ক্ষমতায় থাকবে নাকি? এই তৃণমূলের মনে নেই এরা কি অবস্থায় লড়াই করেছিল? এই কেশপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছিলেন এটা শেষপুর হবে সিপিএম। আমি আসবো, আমি দেবাশিস দার কাছে আসি। দেবাশিস দা বদলা গেলেন, দেবাশিস দা বদলা গিয়ে বদলা নিচ্ছে। দেবাশিস দা আজকে যে 8টা কেন্দ্রে যে 8টা কেন্দ্রে আজকে ভোট হয়েছে, সেখানে জোট প্রার্থীদের কি সম্ভাবনা দেখছেন? না, মৌপিয়া তো একটা বিখ্যাত হাউস, 24 ঘন্টা। এর রাজ্যে প্রথম দুটো হাউস থেকে শুরু হয়েছিল এইভাবে টিভি দেখার রেওয়াজ। সেরকম একটা হাউস আজকে 6ষ্ঠ দফার যে নির্বাচন, তাতে যারা অংশগ্রহণ করছে যে সমস্ত দলের প্রার্থীরা, তাদের এই 1 ঘন্টার ওপর সময় ধরে দেখলাম, তাতে এই হাউসের তরফ থেকে ওরা দুটো রাজনৈতিক দলের শুধু প্রার্থী। আমি এখানে একটু না, আমাকে এখানে বলতে দিতে হবে না। নো, এক্স্যাক্টলি আমি আপনাকে বলে দিচ্ছি, আমাদের তরফ থেকে প্রত্যেক দলের প্রত্যেক প্রার্থীকে অ্যাপ্রোচ করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা যে প্রার্থীকে পেয়েছি তাদের আমরা অন এয়ার নিয়েছি। আপনার হয়তো মনে থাকবে বা মনে নাও থাকতে পারে, আপনার ব্যস্ত সময়ের মধ্যে আপনি হয়তো 24 ঘন্টা দেখার সময় পান না। মোহাম্মদ সেলিম যেদিন প্রার্থী ছিলেন সেদিন কিন্তু মোহাম্মদ সেলিম আমাদের সঙ্গে জয়েন করেছিলেন। ভিক্টর যেদিন প্রার্থী ছিলেন, ভিক্টর, সুকান্ত মজুমদার এদের জয়েন করার কথা ছিল, কিন্তু সেদিন সন্দেশখালীতে খুব বড় ডেভেলপমেন্ট হয়, সন্দেশখালীতে সেদিন রোবট গাড়ি নামে, যে কারণে আমরা নিতে পারিনি। আমাদের তরফ থেকে সমস্ত দলের সব প্রার্থীকে অ্যাপ্রোচ করা হয়েছে তাদের সময় এবং সুযোগ মতো। এক্স্যাক্টলি গত সপ্তাহে দীপশিতা ছিলেন, আমিও প্রেজেন্ট ছিলাম। হ্যাঁ, একদমই, কারণ এগুলো তো যেগুলো ফ্যাক্ট সেগুলো মৌপিয়া বলছে, সুতরাং এগুলো নিয়ে কখনো বিতর্কের কোনো সুযোগই নেই। কিন্তু এটাও পাশাপাশি ফ্যাক্ট, ঠিক ওটা নিয়ে যেরকম কোনো সুযোগই নেই, এটাও পাশাপাশি ফ্যাক্ট, কারণ নিশ্চিতভাবে থাকতে পারে। কিন্তু আমি বলেছি অন এয়ার 1 ঘন্টার বসে আমরা যে প্রার্থীদের দেখলাম, মনে হচ্ছে প্লিজ আপনি প্রার্থীদের জিজ্ঞেস করুন যে তারা কেন আমাদের সময় দিতে পারলেন না। এবার আসছে, আমি ওই আলোচনার মধ্যে আর সময় নষ্ট করব না। আপনি বরং প্লিজ, আমি জাস্ট প্রার্থীদের প্লিজ আপনি জিজ্ঞেস করুন এখান থেকে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি অন এয়ার আপনি এখান থেকে ফোন করুন এবং বলুন যে তারা আমাদের যদি সময় দেন আমি ওয়েলকাম করছি। আমি তো এটা জাস্ট স্টেট করেছি, আমি এটা নিয়ে ডিসকাস করব না, তো তাহলে আমার সময়টা নষ্ট হবে। সেই জন্য আমি জাস্ট স্টেট করে এবার মূল আলোচনায় চলে আসছি। এটা হচ্ছে যে 2019 থেকে 2024 সাল, আমি যদি 2 বছর মাত্র পিছিয়ে দিই, 21-22 সাল পর্যন্ত, 19 থেকে 21-22 সাল পর্যন্ত যে রাজনৈতিক দলের নেতৃত্বরা একসাথে থেকে, মানে ব্যক্তি মানুষজন একসাথে থেকে যে সন্ত্রাসের আবহ
যেখানে নাকি হাসছে, পশ্চিমাঞ্চল হাসছে, এরকম রাজনৈতিক কথা ছিল। রাজনীতি করতে দেখা গেছে, সন্ত্রাসের রাজনীতি করতে দেখা গেছে, মানুষকে তার ভোট স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার জায়গায় বাধা দিতে দেখা গেছে। আজকের দিনে দাঁড়িয়ে দেখা গেল সেই নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা দুটো ভিন্ন রাজনৈতিক শিবিরে গিয়ে একইভাবে পরস্পরের সাথে ওই সন্ত্রাস হতে পারে, অভিযোগ হতে পারে, পরস্পরকে দিচ্ছে। এখানে যেটা উল্লেখযোগ্য, আমি রাজনৈতিক দলের জায়গায় পরে যাব, তার থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের 7টা দফার মধ্যে প্রথম 4টে দফার এক ধরনের চেহারা ছিল, কিন্তু পঞ্চম ষষ্ঠ এই দফাগুলোতে যখন যাচ্ছে তখন কিন্তু একটা দিকে যে কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে একদম মুড়ে ফেলেছে, কেন্দ্রীয় বাহিনী একটা রেকর্ড তৈরি করেছে এই রাজ্যে আসার, কিন্তু যতদিন গড়াচ্ছে তত দেখা যাচ্ছে যে রাজ্যের সাধারণ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা নির্বাচনের দিনে থাকার কথা ছিল সেই ভূমিকা থাকছে না। এখানে যে জিনিসটা অত্যন্ত সেগুলো নিয়ে তো সিবিআই হয়েছে, সেগুলো নিয়ে সিবিআই হয়েছে, সিবিআই তদন্ত সাইকো, সিবিআই তদন্ত হওয়ার পর আমি খুব খুশি হচ্ছি, আমি বারবার জানতে চাইছি সিবিআই তদন্তের রিপোর্টটা কি বললো, সিবিআই তদন্তের রিপোর্ট কি বলবো। আজকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যারা রাজনীতি করছেন তারা যৌথভাবে মাওবাদীদেরকে সাথে নিয়ে আমি একেবারে সাকসেসফুলি, আমি খুব সঠিকভাবে সম্বিত, আমরা যখন প্রথম দিকের দফাগুলোয় ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে একটা, আমরা সবাই তুমি আমি আলোচনাও করছিলাম যে একটা স্বস্তির ছাপ দেখা যাচ্ছিল, যে সেভাবে ভোটে চেনা হিংসার ছবি, এই শব্দবন্ধটা আমাদের জন্য খুব অস্বস্তিকর, কোথাও সেই অস্বস্তিটা কাটছিল। কিন্তু যত আমরা দেখতে পাচ্ছি শেষ দিকে আসছে, আজকে 6ষ্ঠ দফায় বেশ ভালো রকমই আমরা দেখলাম যে সেই অশান্তি, ইট বৃষ্টি, লাঠি হাতে দৌড়াদৌড়ি, প্রার্থীকে ধাওয়া করা, গাড়ির কাঁচ ভাঙা, এই সমস্ত ছবি ফিরলো। এক্স্যাক্টলি, আমিও ভাবছিলাম যে এবারে ভোটটা শান্তিতে কেটে গেল এবং যেসব জায়গায় গোলমাল হওয়ার বেশি সম্ভাবনা ছিল সেখানে আমরা অত গোলমাল দেখতে পাইনি। কিন্তু এই দফায় গোলমাল হওয়ার অনেক কারণ আছে। কারণ এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যেভাবে তোমাকে ব্যক্তিগত আক্রমণ করে উঠে গেলেন কোনো রকম রাজনৈতিক আলোচনা না করে, তাতে বোঝা যাচ্ছে যে কতটা টেনশন রয়েছে, কতটা উত্তেজনার পারদ কতটা বেশি। না সম্বিত, এখানে আমি কিছু মনে করিনি একটাই কারণে তুমি একমত হবে, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্ভবত রাজনৈতিক কথা বলার এনাফ রাজনৈতিক কথা সম্ভবত তার ছিল না, কারণ তিনি যে তমলুক কেন্দ্রটায় লড়ছেন সেটা অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীর ভরসায় লড়ছেন, তিনি শুভেন্দু অধিকারীকে সামনে রেখে লড়ছেন। কাজেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আমাকে খুব রাজনৈতিকভাবে আলোচনা করে ঋদ্ধ করবেন এমন এক্সপেকটেশনও বোধহয় ছিল না সম্বিত। এক্স্যাক্টলি, এবারে যে কারণেই তাই তাকে ব্যক্তিগত আক্রমণ করতে হলো। এক্স্যাক্টলি, যে কারণে এই টেনশনটা বেড়েছে, যেটার কথা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে কেন্দ্রগুলো, এটাতে বিজেপি গতবার যে জিতেছিল অনেকগুলো কেন্দ্রে, এবং কাঁথি, তমলুক যেটা শুভেন্দু অধিকারীর কাছে একটা চ্যালেঞ্জ, কয়েকটা কেন্দ্র বাদ দিলে, বিধানসভা ক্ষেত্র বাদ দিলে অনেকগুলো বিধানসভা ক্ষেত্র কিন্তু খুব ক্লোজ ফাইট হয়েছিল গতবার। আমরা যদি সেরকম দেখি 6000 7000 এরকম ভোটে তৃণমূল পিছিয়ে গিয়েছিল, কোনো জায়গায় বিজেপিও পিছিয়ে গিয়েছিল সেরকম। যেমন ঘাটালের কেন্দ্রটার কথা যদি আমরা ধরি, শুধু কেশপুরেই 92,000 লিড ছিল দেবে। তো গন্ডগোলটা আজকে যখন হচ্ছে এবং হিরণ যখন ওখানে যাচ্ছে, তার মানে তিনি চাইছেন যে সেখানে গন্ডগোলটা হোক, মানে আমি কথা বলতে চাইছি না তিনি ডেলিবারেটলি চাইছেন যে গন্ডগোল করুন, কিন্তু সেখানে চাপে রাখা তার বিরোধী প্রার্থীকে এবং বিরোধী পক্ষকে সেই চেষ্টাই তিনি করেছেন। এবং যেখানে যেখানে গন্ডগোল হয়েছে সেখানে এই কাজটাই হয়েছে। বরঞ্চ দেবাংশু খুব বুদ্ধিমানের কাজ করেছে বোধহয়, যে নন্দীগ্রামে যাইনি, নন্দীগ্রামে গেলে ভাই আমি কিছু করতে পারবো না, শুভেন্দু অধিকারী মেশিনারি ওখানে কাজ করছে, কাজে আমরা যেখানে আমি লিড বাড়াতে পারি সেই চেষ্টাটা করেছি। তো কাজে এইটা হচ্ছে মূল কারণ যে এই হাড্ডাহাড্ডি লড়াই, এটা চ্যালেঞ্জ তৃণমূলের জন্য যে এই সিটগুলো বিজেপির হাত থেকে বার করে আনা। গতবারে যদি ওভারঅল আমরা দেখি যে বিশেষ ঝাড়গ্রাম কেন্দ্র যদি আমরা দেখি 17,000 এরকম একটা কিছু ব্যবধান ছিল। তো এই কম ব্যবধানের যে সিটগুলো, এবং সেখানে দুপক্ষই চাইছে হয় ধরে রাখার জন্য অথবা ছিনিয়ে নিয়ে আসার জন্য, যার ফলে উত্তেজনাটা বাড়ছে। কিন্তু এইটা যদি খুব বড় আকার ধারণ করে শেষ পর্বে গিয়ে,
তাহলে সেটা পশ্চিমবঙ্গের জন্য খুবই দুর্ভাগ্যজনক। একেবারে আমি আসবো সম্বিত তোমার কাছে, আমি একটু দেখাবো যেহেতু তুমি এই নন্দীগ্রাম তমলুক এসব প্রসঙ্গ তুললে। আজকে তমলুক কেন্দ্রের দুই প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যারা দুজনেই আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্য, তারা সারাদিন ধরে কি করলেন একটু দেখাবো আপনাদের। ভোটের দিন সকালটা স্বভাবসিদ্ধ ঢঙে শুরু করেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের কাশীপুরে একটি বুথে এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেখানে এজেন্টকে বসাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন বিচারপতি। তাকে লক্ষ্য করে চাকরি চোর স্লোগান দেন তৃণমূল কর্মীরা। তার গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। আমি জানি না এরা কারা, তবে আমাকে যখন গো ব্যাক বলছে তখন নিশ্চয়ই তৃণমূল হবে। একই পরিস্থিতি হয় হলদিয়ার ভবানীপুরেও। সেখানেও ফের অভিজিৎকে গো ব্যাক স্লোগান দেয়া হয়। পরে কুইক রেসপন্স টিম এসে আয়ত্তে আনে পরিস্থিতি। প্রতিরোধ যদি সেটা মৌখিক থাকে তাহলে সেখানে যে কোনো সময় ডিবেট হতে পারে সংক্ষিপ্ত, আর যদি আক্রমণের ব্যাপার হয় তাহলে ভাই তাদের হাত পা ভাঙবে, এটুকু বলতে পারি। কারণ আমার যে সিকিউরিটি তারা কিন্তু ভীষণ টাফ, রাফ অ্যান্ড টাফ, ভীষণ। এদিন দলীয় কর্মীকে দেখতে হলদিয়া হাসপাতালেও যান অভিজিৎ। সেখানেও আরেক দফা হুঁশিয়ারি দেন তিনি। আইন ব্যবস্থা তো নেওয়াই হবে, কিন্তু তাদের হাত পা ভেঙে দেওয়া হবে, এটা আমি বলে দিলাম। তারা সংযত হয়ে যান, যদি সংযত না হন তাহলে দেখতে পাবেন কিভাবে আইন তাদের হাত পা ভেঙে দেয়। আইন দিয়েই হবে। ভোট চলাকালীন বিধায়ক অশোক দিনদার আপ্তসহায়ক ময়নার বৃন্দাচকের বাসিন্দা গৌতম গুরুর বাড়িতে যায় পুলিশ। সেখানেও পৌঁছন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিখোঁজ নয়, বাড়িতে নেই। অহিত গুরু বাড়িতে নেই, গৌতম গুরু বাড়িতে নেই, নিখোঁজ এ কথা বলা যাচ্ছে না। পুলিশ কি চাইছে? পুলিশ চাইছে যে গৌতম গুরুকে দরকার। নন্দীগ্রামের সোনাচূড়ায় ভোটারদের বুথে যাওয়া আটকাতে কাঠের সাঁকো ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন দেবাংশু ভট্টাচার্য। ভোটারদের এপিক কার্ড কেড়ে নেওয়ার অভিযোগও করেছেন তিনি। উঠেছে তৃণমূল এজেন্টকে অপহরণের অভিযোগও। অপহরণ করা হয়েছে আরও দুটো বুথে। আমাদের কাছে এই জাস্ট সিঁড়ি দিয়ে নামার সময় খবর এলো। সোনাচূড়া থেকে গত দুদিনে প্রচুর ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছে, আধার কার্ড জমা নিয়ে নেওয়া হয়েছে। প্রত্যেককে বলা হয়েছে যে যদি বাঁচতে চান জমা দিয়ে দিন, রবিবার সবাই ফেরত পাবেন। নন্দীগ্রামের সোনাচূড়ায় 279 নম্বর বুথে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগ তোলেন দেবাংশু। তবে কমিশন সাফ জানিয়ে দিয়েছে ওই ভিডিও ভিভিপ্যাট পরিবর্তন করার সময়। ক্যামেরায় পার্থ জয়ন্তের সঙ্গে শ্রেয়সী অর্ণবাংশ ও কিরণের রিপোর্ট, জি 24 ঘন্টা। শঙ্কু, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, হাসছো কেন? না দেখুন, আপনারা এভাবে ব্যাখ্যা করবেন না। অভিজিৎ বাবু খুব নির্দিষ্ট করে তাৎক্ষণিক একটা তখন রিয়াকশন দিয়েছেন, কারণ যেভাবে উনি আদালতে বসে মন্তব্যগুলো করতেন। দেখুন, বিচারক হিসেবে উনি যা মন্তব্য করেছেন, একটাও সুপ্রিম কোর্ট তার ক্ষেত্রে কোনো নেগেটিভ কমিউনিকেশন নেয়নি। সেটা বিচারাধীন বিষয়। আপনার যদি সে বিষয়ে কিছু বলার থাকে আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, রাজনৈতিক নেতা হিসেবে, আমাদের প্রার্থী হিসেবে উনি যে কমিউনিকেশন দিচ্ছেন সেটাও তো অস্বীকার করার জায়গা নেই। কারণ যেখানে যেখানে তৃণমূল ক্ষমতায় আছে পুরো পুলিশি ব্যবস্থাটা নামিয়ে দিয়েছিল এইসব করবার জন্য। আপনি ভাবেন, আমাদের একজন কর্মী খুন হয়েছে নন্দীগ্রামে। এই যে তৃণমূলের প্রার্থী বলছেন, আমার বক্তব্য, কেন তৃণমূলের প্রার্থী নন্দীগ্রামে যাননি? খুন করছেন, যাওয়ার কি দরকার? পুলিশ নেমে পড়েছে। আমার কাছে ভিডিওটা আছে, যেখানে অন্য একটি চ্যানেল, আপনি যদি অ্যালাউ করেন আমি দেখাতে পারি, সেখানে সাংবাদিক সেটা করবেন না আমি জানি, মানে প্রশ্ন করছেন তার বাড়ির লোককে, যে কেউ বলছেন যে যারা যাদের অভিযোগ বলছেন আমাদের পরিবারের লোক দুজনের নামে অভিযোগ। তাহলে পরিবারে হয়তো পারিবারিক দ্বন্দ্ব, দুজনেই হয়তো বিজেপি করে, মৃত্যুঞ্জয়, আমার এই ক্ষুদ্র বুদ্ধি বা এত কম শিক্ষায় আমি যেটা দেখছি, 2011 রাজনৈতিক খুন তো 2011 পরে আর হয়নি এ রাজ্যে। সবই পারিবারিক কারণে হয়েছে, হয় পারিবারিক, না হলে প্রেম ঘটিত। খুব ভালো। আর তার মানে আপনি গতকাল যে মহিষাদলে যে খুনটা হলো সেটাও কি আপনার মনে হয় যে সেটা তোমাদের ব্লক প্রেসিডেন্ট কে তোমাদের পুলিশ গ্রেফতার করলো কেন? আরে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট কেন তোমাদের যে অ্যারেস্ট হয়েছে? একটা রাজ্যে গত 13 বছরে একটা রাজনৈতিক মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পরে একটাও রাজনৈতিক খুন নিশ্চিতভাবে পঞ্চায়েত ভোটে হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের কেউ যদি আপনাকে ফেসবুকে পোস্ট করে, আপনাদের চ্যানেলে রোজ সান্ধ্যকালীন আলোচনায় যদি
আমরা বুঝে নেব, প্রতিরোধ হবে, সেই কথাগুলোর মাধ্যমে যদি প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেসের উপরে আক্রমণ নেমে আসে, আপনি কি মনে করেন যে এইগুলো হবে না? বিজেপি তো অভিযোগ করছে নন্দীগ্রামে যেদিন খুন হয়েছে তার আগের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ওখানে গিয়ে দাওয়াই দিয়েছেন। ভালো কথা। আর আপনাদের কিছু তার 7 দিন আগে আমাদের ওখানকার প্রার্থী দেবাংশু যখন বাইকে করে ঘুরছিল, তাকে চোর চোর বলে যে মানে প্রচার করতে দেওয়া হয়নি, তাকে যে আক্রান্ত করার চেষ্টা হয়েছে, তখন কি হয়েছিল? ছোট্ট একটা বলুন যে আমি চোর, আমাকে চোর বলেছে। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর। আমি অভিষেকের কাছে আসবো। অভিষেক, আজকে যে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হলো তার মধ্যে পুরুলিয়াও রয়েছে, যে পুরুলিয়ায় আমরা দেখেছি যে তোমাদের সঙ্গে বামেদের যে জোট সেটা একদম কংক্রিট জোট হয়নি, কারণ সেখানে ফরওয়ার্ড ব্লক তারা অন্য প্রার্থী দিয়েছে। আচ্ছা, আসবো পুরুলিয়াতে। আমি জাস্ট তার আগে দুটো বক্তব্য দিইনি। সোনাচূড়ার সম্বন্ধে দেবাংশ একটা খুব ইন্টারেস্টিং বক্তব্য দিয়েছে, ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে নেওয়া হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অভিযোগ। এবার কি বলতো, সংস্কৃত একটা শ্লোক আছে, আত্মনং মন্যতে জগতের, মায়ের কি বলতো, তুমি যেটাতে অভ্যস্ত তুমি সেটাই ভাববে। হয় শুভেন্দু অধিকারী যে ঝাড়ের বাঁশ, কোট আনকোট, এটা শুভেন্দু অধিকারীর বক্তব্য, সেই ঝাড় থেকেই শিক্ষাটা পেয়েছে, অথবা দেবাংশু রজ্জুতে স্বল্পভ্রম করছে, আইদার অফ দিস টু। কারণ এর অভিযোগ আমি অন্তত ইসিআইতে দেখিনি, নাম্বার 1। নাম্বার 2, আজকে আমি জাস্ট একটুখানি মানে কি পরিমাণ সিকিউরিটি পার্সোনাল ছিল, 892 কোম্পানি কিউআরটি, 911 কোম্পানি সেন্ট্রাল ফোর্স মানে সিএপি, আর 25,000 পশ্চিমবঙ্গ পুলিশ, মানে সব যোগ করলে অ্যারাউন্ড, কারণ এক একটা কোম্পানিতে 100 জন থাকে, যোগ করলে অ্যারাউন্ড ওই 2 লাখের কাছাকাছি হয়। আর আজকে 16,000 মানে 2000 × 8 16,000 বুথ ছিল, মানে পার বুথ আমার কম করে 15 জন ফোর্স থাকার কথা। আমার 15 জন ফোর্সের একজন ফোর্স থাকলে না, যে ঘটনা ঘটেছে, আমার ক্যান্ডিডেট কেন একটা বাচ্চার বেলুন চুরি যায় না, ঠিক যে জিনিসটা দুর্গাপুজোর সময় আমরা দেখি, দুর্গাপুজো এর থেকে বেশি ভিড় হয়, সদিচ্ছাটা থাকে। এবার লাস্টে পুরুলিয়া সম্বন্ধে আমি একটা লাইন কথা বলি। তুমি যদি পুরুলিয়ায় দেখো, কুর্মী আন্দোলন থেকে শুরু করে সব কিছু যে প্রেক্ষিতটা তৈরি হয়েছিল, সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে 4 জন ক্যান্ডিডেটই বাঘমুন্ডি থেকে হয়েছিল। সেখানে দাঁড়িয়ে আমি তোমাকে এটুকু বলতে পারি, যে 4 জনের ভেতর আছে, সেই 4 জনের ভেতর হয়তো নেপালদা চমকে দেওয়ার মতো ফল করবে, বাকিটা 4 তারিখ সময় বলবে। দেবাশিসের কাছে আমার প্রশ্ন। দেবাশিস, 2019-এ আমরা দেখেছিলাম যে বামেদের ভোট সেটা একটা বড় অংশ শিফট করেছিল বিজেপিতে। এর মধ্যে এই 5 বছরে অনেক একাধিক ইলেকশন আমরা দেখেছি, এবং যদি 2021 পরবর্তী সময় দেখি তাহলে আমরা দেখব যে রাজ্যে যে 108টা পুরসভায় নির্বাচন হয়েছে, বা বালিগঞ্জে যে উপনির্বাচন হয়েছে, বা গত পঞ্চায়েত নির্বাচন, সেখানে বামেদের ভোট বৃদ্ধির একটা গ্রাফ সেটা ঊর্ধ্বমুখী দেখা গেছে। সেটা কি ধরে রাখতে পারবেন? মানে গত 2 মাস এই রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে যে চেহারা আমাদের সামনে এসছে, বিভিন্ন রাজনৈতিক দল তা প্রচার করছে ইত্যাদি, তাতে নিশ্চিতভাবে এটা বোঝা যাচ্ছে, সেটা নিশ্চয়ই 4 তারিখের পর আরও পরিষ্কার হবে, কারণ এখন জ্যোতিষ চর্চা হয়ে যাচ্ছে। এটা ধরে নেওয়া যাচ্ছে যে এই ট্রেন্ড অব্যাহতি থাকবে। শুধু তাই নয়, সাধারণভাবে এমনকি 34 বছরের বাম শাসনের সময়কালে পর্যন্ত আমরা এটা বিভিন্ন নির্বাচনে দেখেছি যে বিধানসভায় যে সমর্থনটা থাকে, লোকসভা নির্বাচনের সময় সেই সময়কালও পর্যন্ত সমর্থন কম থাকতো। কিন্তু এবার একটা ব্যতিক্রমী চেহারা আসবে। 4 তারিখে নিশ্চিতভাবে এই রাজ্যে সামগ্রিকভাবে বাম কংগ্রেস এর যে কনসোলিডেটেড ভোট, সেটা কিন্তু তার সমর্থনের জায়গাটা বাড়বে, অনিবার্যতার সাথে বাড়বে। কি কারণে জানো তো? একটা নির্বাচন হচ্ছে যে তুমি সারা ভারতবর্ষে, আমাদের রাজ্য তো বটে, সারা ভারতবর্ষে এমন কোনো নির্বাচন দেখেছো কোনো পর্যায়ে যেখানে নির্বাচনে সাধু সন্ন্যাসীরা পর্যন্ত তার প্রতিষ্ঠান পর্যন্ত আক্রান্ত হচ্ছে এবং তারা মিছিল করছে? তুমি স্বাধীনতার পর সারা দেশে কখনো দেখেছো এরকম কোনো নির্বাচন? তুমি এমন কোন নির্বাচন দেখেছো সারা দেশে? প্লিজ প্লিজ প্লিজ, স্বাধীনতার পর এমন কোন নির্বাচন দেখেছো যেখানে একটা রাজ্যে, যেখানে একটা রাজ্যে শাসক দল রামকৃষ্ণ মিশনকে ইনস্টিটিউশনকে আক্রমণ করেছে? কে বলেছে? কে আক্রমণ করেছে? বাজে কথা কে বলেছে? আরে আমরা হাজারবার আক্রমণ করবো, ওই কার্তিক মহারাজকে আমরা হাজারবার আক্রমণ করবো, হাজারবার করবো, বারবার করবো, ওরা আক্রমণ করবো, যোগী আদিত্যনাথ মতো সংসদে আক্রমণ
করবো না। যে রাজ্যে একটা নির্বাচন হচ্ছে, যে রাজ্যে পরিবর্তন পরবর্তী একটা দশক ধরে রাজনীতির আলোচনা দুর্নীতির বাইরে কখনো যায়নি, এই রাজ্যে একটা নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে 2014 থেকে 2024 দীর্ঘ 10 বছরের শাসনের সময়কালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার চলবার প্রশ্নে রেকর্ড তৈরি করেছে, বেকার থেকে শুরু করে বৈষম্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে। কার্তিক মহারাজ খুব খারাপ লোক সে ব্যাপারে আমার বক্তব্যের কিছু যায় আসে না। কার্তিক মহারাজ সম্বন্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগটা খুব স্পেসিফিকটা হচ্ছে দাঙ্গায় উনি উস্কানি দিয়েছেন। আমাকে একটা প্রশাসনিক এফআইআর এর নাম্বারটা দিয়ে দাও, তার কারণ এই এফআইআরটা করার দায়িত্ব পুলিশ মন্ত্রীর। আবার বলছি, দাঙ্গা ইজ নট পার্ট অফ ইলেকশন কমিশন। আমার এমসিসি বুঝিও না যে এই মুহূর্তে দাঁড়িয়ে এন্টায়ার আইন শৃঙ্খলাটা ইলেকশন কমিশনের আন্ডারে। আবার বলছি, রাইট যদি হয়ে থাকে আমাকে দেখে দাও পুলিশ মন্ত্রী এফআইআরটা বলে দাও। আমি কিছু চাই না, হবে এফআইআর হবে এফআইআর 48 ঘন্টা তুমি করবে না। পুলিশ মন্ত্রী বক্তব্য হলো যে ভাই করছেন তো বারবার। আজকে আমরা ও যে বলছিল যে আমরা এফআইআরটা বলে দাও। আমি কি বলছি, এক মিনিট শেষ করো। বল, স্বামী বিশ্বদানন্দ সাধারণ সম্পাদক ভারত সেবাশ্রম সংঘ 4 দিন আগে যে প্রেস রিলিজ করেছে, বরাবরই আমি বলছি ভারত সেবাশ্রম আরো সার্টিফিকেট খুঁজে বেড়াচ্ছে, নানা কর্মকাণ্ডে তিনি পাশে থাকেন। যারা সার্টিফিকেট কথা বলছেন সেটা এফআইআর এর বিকল্প সার্টিফিকেট না, এফআইআর নিশ্চিতভাবে আমাদের স্পেসিফিক কমপ্লেইন নিশ্চিত যে ব্যবস্থা হবে। ছেড়ে দে। আমার বক্তব্য হচ্ছে হাজি নুরুল কোন দাঙ্গার আসামি? তুমি ক্যান্ডিডেট করনি? ইদ্রিস আলী কোন দাঙ্গার আসামি? পাক সার্কাসে ক্যান্ডিডেট করনি? সিভিল পার্সন তাকে নিয়ে এসে দাঙ্গার ক্যান্ডিডেট করেছো। তোমরা নিজেরা সার্টিফিকেট দেখাচ্ছ। সাধু সন্তরাজকে প্রশ্ন করেছে বলে গায়ে জ্বালা আছে। সাধুদের আক্রমণ করবে, রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করবে, রামকৃষ্ণ মিশন জড়িয়ে পড়ছে। আমরা দেখলাম যে খুব ইন্টারেস্টিংলি এই যত শেষ দিকে নির্বাচন এলো সেখানে দাঁড়িয়ে এই সাধু সন্ন্যাসী ইস্যুটা ভীষণ রকমভাবে ফোরফ্রন্টে চলে এলো এবং যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের রাজনৈতিক আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে। এক্স্যাক্টলি, এবং সেটার একটা কারণও রয়েছে, যে সেটার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো এমনি একটা প্রকাশ্য জনসভা থেকে হঠাৎ করেই মন্তব্য করে বসবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনীতি করেন এই মুহূর্তে, সেই মুহূর্তে তিনি যা বলেন তা নিশ্চয়ই ভেবেচিন্তে বলেন এবং তিনি সেই ভেবেচিন্তেই বলেছেন। তার কারণ হচ্ছে যে এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে কোনো সন্ন্যাসী তারা ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে নয় হয়তো, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সমর্থক হয়ে উঠেছে। এবার সেটা যদি আমরা দেখি তাহলে উল্টো দিকেও দেখবো যে আমরা তৃণমূলের মঞ্চেও অনেক মুসলিম মৌলবীদের দেখেছি। তা নামাজ পড়ার সময়, যখন নামাজ পড়ার পরে রেড রোডে ঈদের নামাজের পরে মুখ্যমন্ত্রীকেও সেখান থেকে বক্তব্য রাখতে দেখেছি। তো সেখান থেকে নির্দিষ্টভাবে ভোট প্রসঙ্গে বক্তব্য রাখতেও দেখা গেছে। এক্স্যাক্টলি, তো এটা একটা কালচার হয়ে গেছে এবং যতটা এই যে ভোটটা এগিয়ে আসছে এবং যেটা দেবাশিস বাবু হয়তো যদি আমি এই কথা বলি হয়তো খুশিও হবে যে সিপিএম এরও কিন্তু এই কটা কেন্দ্রে আজকে ভোট হলো, সেখানে সিপিএম এর একটা ভোট ব্যাংক রয়েছে। আপনারা যদি শুধু তমলুক কেন্দ্রটাই দেখি, যে কিছু কিছু জায়গায় যেখানে 6,000-এর ব্যবধান ছিল তৃণমূল আর বিজেপির মধ্যে, সেখানে সিপিএম এর 27,000, 28,000-এর মতো ভোট ছিল, 21,000-এর মতো ভোট ছিল। তো এইটা একটা ভোট ব্যাংক রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চান যে এই যে ভোটটা, সেটা যে লিবারাল হিন্দুদের ভোট, যারা এই সাধু সন্তদের বিজেপি সমর্থন করাকে সমর্থন করেন না, তাদের ভোটটা যাতে তৃণমূলের কাছে আসে বা পোলারাইজেশন একটা, সেই চেষ্টা হয়তো তিনি করেছেন। সেটা কতটা সফল হবেন, তিনি বড় রিস্ক নিয়েছেন। বড় রিস্ক এই কারণে নিয়েছেন যে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমের মতো দুটি প্রতিষ্ঠানের নাম করে আক্রমণ করেছেন তিনি, এবং সেটার সঙ্গে কিন্তু সাধারণ আপামর বাঙালির একটা অন্যতম আর্থিক যোগ রয়েছে। একবারও ভারত সেবাশ্রম আক্রমণ করেন, উনি স্পেসিফিক বলেছেন যে রামকৃষ্ণ মিশন
একদম করেছেন এক সেকেন্ড। আচ্ছা, আরে পাকিস্তান, তুমি পাকিস্তানে যাও, পাকিস্তান মানবে, পাকিস্তানে যাও, মিনি পাকিস্তান, পুরো পাকিস্তান, মনো ছোট পাকিস্তান না, বড় পাকিস্তান ভাই, তুমি পাকিস্তানে যাও, মৃত্যুঞ্জয় শঙ্কু আসবো, শঙ্কু আসবো, আরে জওয়ানদের নিয়ে রাজনীতি করে, জওয়ানদের বিরুদ্ধে পাকিস্তানে বলবেন, এই দেশটাকে ধর্মের নামে পাকিস্তান, কে বোঝাবে, এক সেকেন্ড, সাধুদের বিরুদ্ধে, মৃত্যুঞ্জয় শঙ্কুদেব, এক সেকেন্ড, এক সেকেন্ড, থামানো যাচ্ছে, এক সেকেন্ড, আমি বলবো আমি একটা মজা করার জন্য বলছি, ভীষণ স্ট্রেস হয়ে গেছে। এটা একটা দশক ধরে তো রাজ্যে শুধু দুর্নীতি নিয়ে আলোচনা করছি, তাই হয়তো রিলিফ দেওয়ার জন্য সাধু সন্ন্যাসীকে রাজনীতির মধ্যে নামিয়ে আনা হচ্ছে, জাস্ট টু স্টেবিলাইজ দ্য করাপ্টেড এনভায়রনমেন্ট অফ আওয়ার কান্ট্রি। রামকৃষ্ণ মিশন টার্গেট হল না, ওই তো বলছি যে একটা রামকৃষ্ণ মিশন টার্গেট একবারের জন্য দুর্নীতি একবারের জন্য হচ্ছে একেবারে দুর্নীতি দিয়ে রাজনীতি। আচ্ছা, কোন ব্যক্তি মানুষ কাকে ভোট দেবেন না দেবেন, সে সাধু হোক ইমাম হোক, তাতে কোনো সাংবিধানিক সমস্যা নেই। সমস্যাটা এখানে 123-এর 3 ধারা অনুযায়ী বলা হয়, অরুণ গোবিল যদি রামের ফটো নিয়ে গিয়ে মিরাটে ভোট চায়, ঠিক সেটা ততটাই অপরাধযোগ্য, ঠিক যতটা রেড রোডের ঈদের নামাজ থেকে ভোটের আবেদন করাটা। এটা মডেল কোড অফ কন্ডাক্টের এগেইনস্টে। এটা নিয়ে আলোচনা করা কোনো অর্থ নেই। একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে, ছোট্ট একটা বিরতির পর আলোচনায় ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। একনায়ক যেখানে গেলেন সেখানেই বিক্ষোভ হলে উঠল গো ব্যাক স্লোগান, আর একনায়ককে দেখতেই সেলফি তোলার হিড়িক পড়ে গেল ভোটারদের মধ্যে। ভোটের দিনভর দুই মেজাজে ঘাটালের যুযুধান দুই প্রার্থী হিরণ এবং দেব। দুজনেই টলিউডের তারকা, লাইমলাইটের জগৎ থেকে রাজনীতির আঙিনায় আবির্ভাব। দুই তারকা প্রার্থীর ভোট যুদ্ধকে কেন্দ্র করে অনেক আগে থেকেই চর্চায় ছিল ঘাটাল। শনিবার ভোটের দিনভর দুই মেজাজে দেখা গেল হিরণ ও দেবকে। দিনভর দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী হিরণ। অন্যদিকে তৃণমূল প্রার্থী দেবকে দেখে সেলফি তোলার হিড়িক। ভোটের 7 সকালে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন হিরণ। পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন। নির্বাচন কমিশনকে বললেন পক্ষপাত দুষ্ট। সেন্ট্রাল ফোর্সের অফিসার সঞ্জিন সাকিয়া তিনি আমাকে গালাগাল দিচ্ছেন, ফোন করে চমকাচ্ছেন, বলছে কালকে আপনাকে ভোট করতে দেবো না। এই সেন্ট্রাল ফোর্স এসব বিক্রি হয়ে গেছে এরা। এদিন কেশপুরে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন ঘাটালের বিজেপি প্রার্থী। কোথাও তার গাড়ির সামনে খড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, কোথাও বাঁশ লাঠি নিয়ে তার কনভয় চড়াও হন তৃণমূল কর্মী সমর্থকরা, কোথাও আবার ওঠে গো ব্যাক স্লোগান। বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছয় যে ভোটের মাঝপথে পুনর্নির্বাচনের দাবি জানান হিরণ। হতাশার সুরে বলেন পাকিস্তানে পরিণত হয়েছে কেশপুর। মোদিজি, অমিত শাহজি, ভারতবর্ষের এত বড় বড় নেতা, তাদের দেখা উচিত, আমার মনে হয় দেখা উচিত। মানে ছাড়তে কোন জায়গায় চলে গেছে। এই কয়েকটা জায়গা ভাঙড়, কেশপুর পুরো পাকিস্তান বানিয়ে রেখে দিয়েছে। আমি প্রার্থী হিসাবে চাইবো যে কেশপুরেতে নতুন করে ভোট হোক, রি-ইলেকশন হোক, রিপোলিং হোক। ভোটের দিনভর দেবকে ঘিরে একেবারে অন্য ছবি। এদিন সকাল থেকেই দাসপুর, পিংলা, সবংয়ের বুথে বুথে ঘুরলেন ঘাটালের তৃণমূল প্রার্থী। কোথাও গ্রামের রাস্তায় বাইক চড়লেন, কোথাও আবার তরুণ ভোটারদের মাঝে বসে ছবি তুললেন। পাকিস্তান মন্তব্য নিয়ে খোঁচা দিলেন প্রতিপক্ষ হিরণকেও। যখনই ওনারা হারেন তখনই পাকিস্তানকে নিয়ে চলে আসেন। ওনাদের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আজকে যিনি কাউন্সিলর যে স্বপ্ন দেখছে কি সাংসদ হওয়ার, তিনি যখনই এদের কাছে যখন হারার পুরো দরজা খোলা, তখনই পাকিস্তান মালিয়ে একটা পাকিস্তানে মানে হিন্দু বোধগুলোকে টানার চেষ্টা করছে। বিজেপি প্রার্থী যখন পুনর্নির্বাচনের দাবিতে সরব, সবংয়ে তখন ভোট শেষের আগেই প্রার্থীকে নিয়ে বিজয় মিছিল করে তৃণমূল কংগ্রেস।
যেইভাবে বাড়ি বাড়ি গিয়ে দলের কর্মীরা প্রচার করেছে আজকে তাদের দিন, এবং তারা ভেবেই নিয়েছে কি আমরা জিতে গেছি, এবং তাদের এই উৎসাহটা কোথাও যেন ভালো লাগছে। সব মিলিয়ে দেব ও হিরণকে ঘিরে ভোটের ঘাটাল যেন দুই পৃথিবী। ক্যামেরায় কমল ও দেবজ্যোতির সঙ্গে মৌমিতা ও দেবারতীর রিপোর্ট, জি24 ঘন্টা। আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে এই ঘাটালের দুই প্রার্থী এবং তাদের মধ্যে বাকযুদ্ধ বা এক্স হ্যান্ডেলে তাদের পোস্ট যুদ্ধকে ঘিরে সরগরম ছিল পরিস্থিতি। আজকে সারাদিন দেখা গেল যে হিরণ দিকে দিকে বিক্ষোভের মুখে পড়লেন। মৃত্যুঞ্জয় হিরণ আজকে যোগও দিয়েছিলেন আমাদের এই অনুষ্ঠানে সরাসরি, এবং সেখানে দাঁড়িয়ে যে বারবার তাকে ঘিরে বিক্ষোভ। কি মানে কি বলার আছে এখানে বিক্ষোভ? আমি তো বললাম, আগেও বললাম যে মানুষ বিজেপিকে দেখলে সাধারণ মানুষ কেঁপে যাচ্ছে। 100 দিনের টাকা গোটাটা অর্গানাইজড না, কিসের অর্গানাইজড? আমাদের অর্গানাইজ করার দরকার। সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তুমি যাচ্ছ, তুমি ওখানে গিয়ে 100 দিনের কাজগুলো টাকা 59 লক্ষ মানুষের টাকা দেবে তৃণমূল কংগ্রেস, আর হিরণ গিয়ে ভোট চাইবে। এটা বিশ্বাস করতে বলো আমাদের এবং দর্শকদের যে ওখানে কেন্দ্রীয় প্রকল্পে টাকা চাওয়ার জন্য মানুষটা প্রার্থীকে এরকম ভাবে লাঠি নিয়ে আজকে আপনাদের চ্যানেলে সকালবেলা দেখিয়ে যে 9টার সময়, আপনি ফুটেজটা বার করুন, 9টার সময় বলেছে যে উনি আসছেন কেন। আর ওই মানে সংবাদ মাধ্যমের শুধু বলছি না, এই হিরণ উনি যা বলছেন, উনি বলছেন যে এখন বললেন 1 লাখের বেশি ভোটে জিতবো, তারপরে বলছে কেশপুরে আবার নির্বাচন চাই আর একবার। উনি কি বলতে চাইছে আগে বলুন। মাথা ঠিক নেই। কোনো কিছু হলেই তোমরা পাকিস্তান দেখো বাংলায়। দেখুন, হিরণকে ম্যান মার্কিং করা হয়েছিল। ম্যান মার্কিং দুভাবে করেছে। প্রথম নিজেদের একটা অর্গানাইজড ফোর্স অপারেট করেছে, আর একটা পুলিশকে লাগিয়েছে। আপনি সারাদিনে দেখবেন 3 বারই একই পুলিশ অফিসার আছে, ওর পেছনে পেছনে ঘুরছে। ও বুথে গেছে, চলে গেছে, ও রাস্তায় গেছে, ওখানে ভাই বলতে দেবে না, কেন্দ্রীয় বাহিনীকে গালাগালি দিচ্ছিল। এটা প্রোটেস্ট করো, দেশের জওয়ান বলতে দাও। আরে থ্যাংক ইউ। এবার একাধিক থ্যাংক ইউ বলেছে, বলতে দাও। আপনাদের চ্যানেল একটু তো বলি। আমাদের চ্যানেল হ্যাঁ, কবে নিলাম? এবার আমি বলি কি বললে, কবে নিলাম? ওনাকে বলছো নাকি কি বললে? না বলছেন আমাদের চ্যানেল। আপনারা চ্যানেলে বলছেন, আমাদের একটু তো বলতে। আমাদের চ্যানেল যেই কথাটা, যেই কমেন্টটা বললেন, সেই কমেন্টটা এই ঢাকার সময় নেই। বাংলার সব চ্যানেলই শাসক দলের চ্যানেল। এখন আমাকে বলতে দিন। কমেন্টটা করা আমি কি বলতে পারি? স্টিক করে দাও। আমি বলে দিচ্ছি ভাই, 24 ঘন্টা এট লিস্ট তো বলতে দিন। থ্যাংক ইউ। এবার আমি স্পেসিফিক্যালি যেটা অভিযোগ করছি সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পুলিশ অর্গানাইজেশনকে লাগানো হয়েছে এবং সাথে একটা অর্গানাইজড ফোর্সকে লাগানো হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যদি এবারে হতো মপিয়া দিয়ে আমি মেনে নিতাম। লাস্টবার আপনি চিন্তা করে দেখুন, কেশপুর একই কাণ্ড করলো। ইসি কি করছে? লাস্টবার যখন কেশপুরে ওরা আটকালো ভারতী ঘোষকে, তারপরেও এবারেও ঠিক একই কাণ্ড। কারণ আপনার মনে আছে কিনা জানি না, দেব 3 দিন আগে একটা কথা বলেছিলেন যে কেশপুরে একটা খুন হবে, ওরা কেশপুর লুটে নেবে। দেবের অফিসিয়াল কমেন্ট এসেছিল। কেন? কারণ দেব তখন থেকে প্ল্যান করেছিলেন যে কেশপুর থেকেই আমি সবথেকে বেশি ভোট লুটবো। 30 সেকেন্ড একদম 15 সেকেন্ড নিচ্ছে। মানে জাস্ট একটা প্রশ্ন, এটা রাজ্যের মানুষের প্রশ্ন। এত উন্নয়ন হয়েছে, দুর্নীতি হয়নি এই রাজ্যে, তাহলে মানুষকে তার ভোট দিতে যাওয়ার সময় গোটা গ্রামগুলোকে ব্লক করছে কেন? কেন এইরকম ভাবে সন্ত্রাস করতে হচ্ছে যে রাজ্যে নাকি এত উন্নয়ন হচ্ছে? এইটা হচ্ছে সাধারণ মানুষকে আচ্ছা, সমস্যাটা কি বলতো, হিরণ যখন থ্রু আউট বলে গেল তোমার সাক্ষাৎকারে, সেটা হচ্ছে লুঙ্গি তুলে এটসেট্রা এটসেট্রা ইত্যাদি কথা বলে। সমস্যাটা কোথায় বলো তো, যারা মারে অপরাধীর তো কখনো কখনো জাত হয় না। অর্জুন সিং যখন তোমাদের সহকর্মীকে এই সল্টলেকের মধ্যে, তখন সে অর্জুন আহমেদ হয়ে যায়নি। আমি যেটা বলার চেষ্টা করি, শাহজাহান হোক বা উত্তম, এরা দুষ্কৃতী জাতি নির্বিশেষে, বাট আনফর্চুনেটলি এরা তো দুষ্কৃতির মতো সবসময় রং দেখতে পায়। কিন্তু আমি যেটা বুঝতে একটা জাস্ট মানে একটা বটম লাইন দিয়ে আজকে অনেকগুলো সাক্ষাৎকার দেখলাম, সৌমিত্রদা বিজেপির বা তৃণমূলের দেব, এরা বাদ দিয়ে বাকিদের বক্তব্য শুনে আমার সত্যি সত্যি মনে হলো একদম শেষ। আমাকে এখানে শেষ করতেই হবে। একটু পরেই আমরা ফিরে আসছি দিনের সেরা বাছাই করা খবর নিয়ে পেজ 1-এ। দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।